ছেলের মৃত্যুতে হাউ হাউ করে কেঁদে উঠল বাবা। দিলীপ ঘোষের স্ত্রীর প্রাক্তন স্বামীকে চেনেন? ঠিক মতন হাঁটতে পাচ্ছেন না, তবুও ছেলেকে শেষ দেখা দেখতে এসেছেন। কোথায় থাকেন রিঙ্কুর স্বামী জানুন। বিয়ের মাত্র 1 মাসের মাথায় রিঙ্কু মজুমদারের জীবনে নেমে এলো বিপর্যয়। সদ্য বিবাহিত বিজেপি নেতা দিলীপ ঘোষের সহধর্মিণী রিঙ্কু গত মঙ্গলবার সকালে নিউ টাউনের শাহপুর জি আবাসন থেকে উদ্ধার করেন তাদের একমাত্র ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের নিথর দেহ। দুঃসংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন রিঙ্কুর প্রথম স্বামী রাজা দাশগুপ্ত, যার সঙ্গে প্রীতমের অটুট বন্ধন ছিল শৈশব থেকে। রিঙ্কু জানান, ছেলের নিয়মিত অসুস্থতা নিয়ে তিনি সকালে ফ্ল্যাটে গিয়ে দেখতে পান প্রীতমের শরীর বড্ড খারাপ, মুখ থেকে অস্বস্তিকর শব্দ আসছিল। দ্রুত হাসপাতালে ভর্তি করালেও বাঁচানো যায়নি। জানা যায় গতকাল রাতে বাড়িতেই ছিল প্রীতম। গত সোমবার মায়ের সাহায্যে মাদার্স ডে পালন করে কেকও কেটেছে। চিকিৎসা সূত্রে জানা গিয়েছে স্নায়ুর সমস্যা সহ আরো বিভিন্ন রোগে ভুগছিল প্রীতম। ওষুধ চলত নিয়মিত। বাড়িতে বালিশের পাশে তার মোবাইল এবং কিছু ওষুধও উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে আত্মহত্যার সম্ভাবনা, তবে ময়না তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে সবটা স্পষ্ট হবে। এই বিষয়ে রিঙ্কুর এক আত্মীয় বলেছেন, স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদের পর রিঙ্কু নিজের কষ্ট আর লড়াই করে একাই ছেলেকে বড় করেছেন। প্রীতমের শেষ যাত্রায় তার বাবা রাজা দাশগুপ্ত এসেছেন। বীজপুর উত্তরপাড়া নবনগর থেকে তিনি ছুটে এসেছেন, সেখানেই তিনি থাকেন। ছেলের অবস্থা জানতে পেরে তিনি ভেঙে পড়েছেন কান্নায়। সাথে কোনো কথা হয়েছিল সঞ্জয়ের লাস্ট রাতে কখনো? তাকাইনি, মানে আমার শাশুড়ি মা ঘরে আরো মানে দোতলা ছিল, আমি কারোর দিকে না তাকিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নিয়ে আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম। বাড়িতে এসে বললাম অ্যাম্বুলেন্স কখন আসছে, 15-20 মিনিট ওইসব না করে গাড়িতে আমরা সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে, গাড়ির পেছনে বসালো, দুজন বসলো, আমি চালিয়ে সামনে একজন বসলো, আমি নিয়ে ওইতে গেলাম। ওইতে ওরা কেন জানি না বলছে দাঁড়া, আমি ওকে ঢুকতে তো দিন ইমার্জেন্সিতে, তারপর ডাক্তার ঢোকালো। ঠিক আছে, থ্যাংক ইউ। রাত্রিবেলা কি কোনো রকম কোনো পার্টি বা কিছু হয়েছিল? আমি কি করে জানবো, আমি তো হয়ে গেল। আমি একটা কথা দাদা শুনুন না প্লিজ, আমি এখানে মেসেজ দিয়ে দিচ্ছি, ওকে হয়তো কোনো না কোনো মিডিয়া আপনাদেরই মধ্যে ওটাকে কিছু রেকটিফাই করে দিন, মানে বাজেভাবে ওটাকে স্প্রেড করছে, ওটা ঠিক হচ্ছে না। আকাশের প্রসঙ্গটা কি বলছিল? ও বলে রাতে বেলা 9টা অব্দি নাকি নাক ডাকার আওয়াজ পেয়েছে। ডাক্তার ডাকছে। ওর অফিসের 2জন কলিগ ছিল, একজন রাতে 10টায় এসছে, একজন রাতে 3টে এসছিল। আপনার সঙ্গে শেষবার কখন কথা হয়েছিল? রাত্রেবেলা 12টা 12:30 আমাকে লাস্ট কল করেছিল যে সকালে আমি 8টার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে, আমি কালকে দুর্গাপুরে যাব, তুমি একটু বলতে সময়কে একটু বলে দেন। তুই বললেই তো হবে, তুই বল। তারপরে ওর কি শরীর খারাপ ছিল? শরীর কেমন ছিল? ও তো 1-1.5 বছর আগে ওর একটু সেন্সলেস মতন হয়ে গেছিল, ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি। আচ্ছা, তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে, একটু মনে হয় মানে মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে, তারপর আমি যে না তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করবো, রুম পরে হবে, তুই আগে থাকতে শুরু করে দিবি। তো খুব আনন্দে ছিল, একসাথে থাকবো। আমিও মানে 2-3 দিন ধরে আমার ঘুম হয়নি, কেন জানি না, আমারও মনে হচ্ছিল ছেলেটা খাওয়া দাওয়া করছিল না। আমার খুব আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্না বান্না করছি, আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে, একদিনই বাড়ি থাকে না। আপনি দিলীপদার বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল? একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি, আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে, অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো, অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো, হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি। আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আমি না সবে ডিসাইড করেছিলাম যে আমি আজকে ওনাকে বলবো, কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে। তো আর দেখলাম যে উনি একটু উনিও বেরিয়েছিলেন,
তারপর কি বলবেন মানে কি? আমি এটাই ভেবেছিলাম, ওনাকে আজকেই বলতাম আমি, দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ও একদিন কথাবার্তা হচ্ছিল, বললো দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত, একটু ওকে সার্কামস্ট্যান্স হতে, তো ও তো নিজেই বলছে যে আমার এখানে বাড়ি ঘর আছে, আমি এখানে কি করে থাকবো। আসলে আমাদের রুমের প্রবলেম ছিল, তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলের না ঠিক যত্ন হচ্ছে না, হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না, মনটা তো আপসেট, ওঠ না চঞ্চল, ওই মাইন্ডটা ঠিক ঠিকঠাক ছিল না। আমি 3-4 দিন ধরে মা, তো আমি ভীষণ বুঝতে পারতাম। আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে, কেক নিয়ে আসলো, আমার জন্য একটা গিফট নিয়ে আসলো, আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো। স্যাটারডে আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে, স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধুর বাড়িতে যাবো, রাত্রে তো ফিরবো না সাউথ থেকে, কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাব মাদার্স ডে। তো আমি এই জন্য ওর সাথে আসলাম, এসে তানিশকে ঢুকলাম, ও তানিশ থেকে আমাকে গাড়ির চাবি দিয়েও চলে গেল। আমি আবার কি বলে আইডিয়াল ভিলায় চলে আসলাম। রবিবার ছেলে আসবে বললো, তো রবিবার বিকেল নাগাদ আসলো, আমাদের সাথে আধা ঘন্টা থেকে যা, তুই বলে কি না আমি পরে আসবো। আপনি যখন সকালবেলা ওর বাড়িতে গেলেন সাপুরজিতে, তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন? ও ছিল, ওর দুজন অফিস কলিগ ছিল। হ্যাঁ, অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই, ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও, কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস, আমি তো, তোরা আমার ব্যাপারটা বুঝবি না। আবার বলতো আমি হ্যাপি আছি। সারা রাত ছিল ওরা? সারা রাত ছিল? হ্যাঁ, কালকে রাত্রে ওরা ছিল, একজন 10টার সময় এসছে, একজন রাতে 3টের সময় এসছে, দুজনেই অফিস কলিগ। বলছি ওর বান্ধবী ছিল ওর সঙ্গে, সেও অ্যাকম্পানি করছিল। ওকে কি অবস্থায় দেখলেন দিদি? কি অবস্থায়, মানে ওর জামা কাপড়? ও মানে পুরো ডিপ স্লিপে, আর একটা হাফ প্যান্ট পরে, বক্সার পরে শুয়েছিল। আর একজন মহিলা, আমাদের নতুন সোসাইটি পাশের ফ্ল্যাটে একটা ছেলে ওকে তেল মাসাজ টাসাজ করছিল, তোর জ্ঞানটা ফেরানোর জন্য। বলছে অ্যাম্বুলেন্স আনলাম, অ্যাম্বুলেন্স ছাড়ো, আমি তো কি স্পিডে গাড়ি চালিয়ে গেছি, আমি ওকে গাড়িতে ওঠানোর পরে আমি গাড়ি চালিয়ে যখন আমি 3তলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই, আর তুমি তাড়াতাড়ি আসো, ওকে অ্যাম্বুলেন্স। আমি বলছি কি হয়েছে, ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো, আমি আসছি, এক্ষুনি আসছি। আমি বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।